৫৯ পার হয়ে গেছে। আকাশের চাঁদ-তারারা মেঘের আড়ালে লুকিয়ে গেছে। প্রকৃতি আবছা অন্ধকারে ছেয়ে গেছে। ওয়েস্টার্ন ইলেকট্রিক মডেল ৫০০ টেলিফোনটি ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আহির, মীর, রাদিফ তিনজনই ফোনের শব্দে বইয়ের বাস্তব নামক কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসে। মাঝরাতে কেউ ফোন করা মানে আতঙ্কগ্রস্ত সৃষ্টি করা, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দরকার। আহির ফোনটি রিসিভার থেকে তুলে নিল, ধীরস্থির কণ্ঠে সালাম দিল। ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিল তার সহকারী অরুণ। বলল, স্যার, মিলনের ব্যাপারে আরও একটা তথ্য জোগাড় করতে পেরেছি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ডিটেকটিভের কাজই অবাক হওয়া। এখন বলো কী জোগাড় করেছ? স্যার, মিলনকে খুন করার আগে ইথার দেওয়ার চেষ্টা করেছিল তাকে, কিন্তু মিলন পুরোপুরি অচেতন হয়নি। কেননা ইথার যতটুকু পরিমাণে দেওয়ার দরকার ছিল ততটুকু দিতে পারেনি। এরপরই হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলেছে। আহির চিন্তিত ভঙ্গিতে বলল, গুড, আমরা শীঘ্রই এই খুনিকে খুঁজে বের করব। আর কিছু জানতে পেরেছ? না স্যার, তারপরও চেষ্টা করছি আরও গভীরে যাওয়ার। দেখো, বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি ডুবে যেও না। অরুণের হাসির শব্দ শোনা গেল। বলল, কি স্যার, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমিও ভেসে আছি এবং থাকব। আচ্ছা, লাইন কেটে দিচ্ছি, সাবধানে থাকবে। আর যখনই যা জানতে পারবে আমাকে সাথে সাথে জানাবে। আহিরের কণ্ঠে যেন আদেশের সুর। আহির ফোনটি রেখে দেয়। পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ। রাফিদ বলল, পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ে ফেল তাড়াতাড়ি, ঘুম ঘুম পাচ্ছে। আহির মীরের দিকে তাকালো। মীর তার বাঁ হাতের কোনোই চেয়ারের হাতলে রেখে হাতের ভাঁজের উপর থুতুনির ভর রেখে দ্য সাইলেন্ট ম্যানর বইটির দিকে তাকিয়ে আছে। চোখ তার বইয়ের দিকে থাকলেও সে তলিয়ে আছে ভাবনার জগতে। আহির মীরের অভিব্যক্তি দেখে বুঝতে পারল সে কিছু একটা ভাবছে। তার ভাবনা ঘিরে প্রশ্ন করল, কি ভাবছিস তুই? মীর প্রথমবার শোনেনি আহিরের প্রশ্ন। দ্বিতীয়বার বলল, এই মীর, কি ভাবছিস? মীর অস্পষ্টভাবে বলল, ফারদিনা। থেমে আবার বলল, আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এতটা নিষ্ঠুর কেন? ওদের হাতে কি সেদিন ফারদিনার সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল? তার ভাইয়েরা কি করেছে তাদের সাথে? কেনই বা তাদের প্রেম অসম্পূর্ণ ছিল? আমার তো ভয় করছে, শুনেই ভয় করছে। না জানি তাদের কি হয়েছিল। মীরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এলো। আহির বলল, তাদের কথা ভেবে আমার ভেতরেও কেমন একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো স্রোত বইছে। কি হয়েছিল এর শেষ পরিণতি? রাফিদ বলল, এর শেষ কি হয়েছে সেই অজানা রহস্যই উন্মোচন করবি তুই। আমি তো ভাবছি কিভাবে কি করব, কিছুই মাথায় ঢুকছে না। এই প্রথমবার কোনো সত্য উদ্ঘাটনে আমার মস্তিষ্ক যেন দুর্বল হয়ে যাচ্ছে। ডিটেকটিভ হয়ে এই কথা বলছিস? মীর জিজ্ঞেস করল। আমি সুফিয়ানকে নিয়ে ভাবছি। ওই হায়নাগুলো তাকে কিছু করল না তো? রাফিদ বলল, করতেই পারে। ফারদিনার ভাইয়েরা সংস্কার খুব ভালো মানত, রীতিনীতি মেনে চলত। ওদের পথ ভুল ছিল, কিন্তু তখনকার সময়ে এই পথই যেন সঠিক ছিল ওদের কাছে। বলেই আহির বইটি হাতে নিল। রাফিদ মীরের রেশ টেনে বলল, আমার তো মনে হচ্ছে ফারদিনার 4 ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলেছে, সাথে ফারদিনাকেও। মীর বসা থেকে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনও বেঁচে আছে। আহির বলল, আমাকে যে এই বইটা পড়তে বলেছে সে শুধু রশিদ তালুকদারের কবর দেখিয়েছিল, আরও অনেকের, কিন্তু ফারদিনার সুফিয়ানের কবর ছিল না। এর মানে হয়তো তারা বেঁচে আছে। মীর ধীর পায়ে পায়চারি করতে করতে বলল, বেঁচে থাকলে কোথায় আছে? সেটা আমরা বইটি শেষ করলেই বুঝতে পারব।
যে প্রশ্নগুলোর উত্তর মিলবে না তার উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে। আহির বইটার পৃষ্ঠা উল্টালো। মীর চেয়ারে বসা। আহির গম্ভীর মুখে বলল, পরবর্তী পর্বগুলো আমি পড়তে পারছি না। মীরের দিকে বইটা এগিয়ে দিয়ে বলল, তুই বাকিটুকু পড়ে ফেল। মীর আনন্দের সাথে বইটি নিল, যেন তাকে খুশি করার জন্য বিশেষ কিছু উপহার দেওয়া হয়েছে। বলল, ফারদিন আর সুফিয়ানের সম্পর্কের ইতি আমি টানব। বলেই নিঃশব্দে হাসল। রাফিদ বলল, তোর আনন্দ হচ্ছে আর আমার তাদের কথা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই তোর পা গরম করার ব্যবস্থা কর, আমি বইটা ততক্ষণে শেষ করছি। দূর থেকে একাধিক লণ্ঠনের আলো দেখা গেল। একাধিক লোকের শরীরের দোল দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন লোক হাঁটছে। ঝিলমিল দেখল তাদের। ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে। বলল, মনে হচ্ছে তোর ভাইয়েরা আসছে, এখান থেকে চল। ফারদিনা এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূরে পথের দিকে তাকালো। একাধিক লোকগুলো এদিকেই আসছে। সুফিয়ান নিশ্চিত ভঙ্গিতে বলল, তোমার দুই ভাই আর অনুচারীগণ আসছে। এক কাজ করো, তুমি আর ঝিলমিল আমার ঘরের ভেতরে লুকিয়ে পড়ো। আজমাত বলল, আমাকে দেখলেও তো সন্দেহ করতে পারে। ওদের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা। তাহলে আমিও তোমার ঘরে চলে যাই। আজমাতের প্রস্তাব। সুফিয়ান কপাল কুঁচকে ফেলল। এক ঘরের মধ্যে আজমাত আর ফারদিনাকে পাঠাবে না ও। যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঝিলমিল আছে, কিন্তু ভরসা করতে পারল না। আজমাত ফারদিনার দিকে তাকাবে। যতক্ষণ ফারদিনার ভাইয়েরা এই পথ অতিক্রম না করবে তারা ঘরের মধ্যে থাকবে এবং আজমাত ফারদিনাকে দেখবে। সুফিয়ানের এটা ভেবেই সহ্য হচ্ছে না। বলল, তুমি ধান ক্ষেতের মধ্যে চলে যাও, ওরা যতক্ষণ না যায় তুমি বেরোবে না। আমি আর ধান ক্ষেত? অসুবিধা কোথায়? জলদি যাও, ওরা চলে আসছে। ফারদিনা বলল, তুমি কি করবে? সুফিয়ান আলসে ভেঙে বলল, আমিও তোমার ভাইদের সাথে তোমার বিরুদ্ধে তালে তাল মিলাবো। যাও। ফারদিনা ঝিলমিল সুফিয়ানের ঘরের দিকে চলে যায়। আজমাত সুফিয়ানের কথা মতো ধান ক্ষেতের মধ্যে চলে যায়। সুফিয়ান পকেট থেকে সিগার বের করল। ম্যাচ দিয়ে ধরিয়ে পায়চারি করতে করতে টানতে শুরু করল। ততক্ষণে রায়ান এবং সায়েম সুফিয়ানের কাছাকাছি চলে আসে। সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করল। রায়ান সুফিয়ানের কাছে এসে দাঁড়ায়। সুফিয়ান তার দিকে তাকালো। এত রাতে তাদের দেখে অবাক হওয়ার নাটক করে বলল, তোরা এত রাতে কোথায় যাচ্ছিস? রায়ান বিস্ফোরিত চোখে জবাব দিল, ফারদিনা ঘরে নেই। আজকালও রাত বিরাতে কোথাও যাচ্ছে। গ্রামের লোকজন যদি সব জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? তোকে বিশ্বাস করি বলে তোর কাছে বললাম। সাংঘাতিক বিষয়, কিন্তু কোথায় যেতে পারে? সুফিয়ানের অভিনয় হচ্ছে। জেনেও না জানার ভান ধরার অভিনয়ে তাকে বেশ মানাচ্ছে। রায়ান বলল, তুই এত রাতে বাইরে কেন? আমার ঘুম আসছিল না, তাই ঠান্ডা হাওয়ার সাথে চাঁদনি রাত উপভোগ করছিলাম। তুই ফারদিনাকে আশেপাশে কোথাও দেখেছিস? সায়েম জিজ্ঞেস করল। এরপর আশেপাশে তাকালো। সুফিয়ান বলল, কিছুক্ষণ আগে ঘর থেকে বের হতে হতে ওই দিকে কাউকে যেতে দেখেছিলাম। হাত দিয়ে ভুল পথের দিকে দেখিয়ে দিল, কিন্তু ফারদিনা সে কিনা তা নিশ্চিত নই। তুইও চল আমাদের সাথে। আজ যদি ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে জবাই করে ফেলব, বলল সায়েম। তার মুখে এমন কথা শুনে সুফিয়ানের রাগ উঠল, প্রচণ্ড রাগ। হাতের মুষ্টি শক্ত করল। রাগকে প্রকাশ করল না। বলল, নিজের বোনকে জবাই করতে হাত কাঁপবে না? সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল। রায়ান বলল, সংস্কারের বাইরে গেলে বেঁচে থাকার অধিকার থাকে না, সম্মানটাই আগে। মান সম্মান একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
কারো জীবনের থেকে সম্মান আগে না? সুফিয়ান বলল। সায়েম আঙুল তুলে কিছু বলতে চাইল। রায়ান বাধা দিয়ে বলল, এসব নিয়ে কথা বলতে আসিনি, চল ওদিক গিয়ে দেখি। বলেই সুফিয়ানের কাছ থেকে তার দেখানো পথের দিকেই চলে গেল। সুফিয়ান তাদের যাওয়ার পানে দেখতে দেখতে বলল, আমার ফুলকে যদি ঝেড়ে ফেলিস তবে তোদের জানি কেড়ে নেব আমি, বলল তিক্ত স্বরে। আজমাত ক্ষেত থেকে বেরিয়ে আসে। সে বেশ হাঁপাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করল, তুমি হাঁপাচ্ছ কেন? মানুষ দৌড়ালে হাঁপায় আর তুমি বসে থেকে হাঁপাচ্ছ। আমি মশার কামড় খেয়ে শেষ। শরীরের সবটুকু রক্ত ওরা ছিনিয়ে নিয়েছে। ও আচ্ছা, তোমার ভাষায় শেষ কথাটুকু অনুবাদ করো তো। সুফিয়ান আজমাতের কাঁধে বন্ধুসুলভ হাত রেখে বলল। আজমাত বলল, মেনিন দেনেমদাকি বার্দিক কার্নিরিত আলার তারতিব আলিশতি। সুফিয়ান তার কথা শুনে হাসল। ততক্ষণে ফারদিনার ঝিলমিলও চলে আসে। ঝিলমিল জিজ্ঞেস করল, তারা কি সত্যি ফারদিনার ভাইয়েরা ছিল? আমি তো আন্দাজ কইরা কইছিলাম। আমি ভুল পথ দেখিয়ে দিয়েছি। ওরা ওদিকে গেছে, তোমরা চলে যাও, সুফিয়ান বলল। আজমাত সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তোমরা আর এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করো না। তোমার যদি ফারদিনাকে নিজের করে নেওয়ারই হয় তবে শিগগিরই কিছু করো। দরকার হয় তোমার হবু শ্বশুরের কাছে প্রস্তাব নিয়ে যাও। সুফিয়ান কিছুই বলছে না। নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে পা দিয়ে ঘাসের উপর আঘাত করল। ফারদিনা সুফিয়ানের দিকে এগিয়ে এলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো। কতদিন থেকে আমি বলছি আমাকে হয় দূরে নিয়ে চলো, নয়তো আব্বার সাথে কথা বলো। ঝিলমিল ফারদিনার মুখের কথা কেড়ে বলল, ঠিকই কইছো। আমারও তো তার এখন বিশ্বাসী হইতাছে না, তোরে ব্যবহার করছে। সুফিয়ান রাগে ঝিলমিলের দিকে তাকালো। বলল, তুই অনেক বেশি কথা বলিস। ফারদিনা দ্বিধা নিয়ে বলল, আমার আবদারের দাম দিচ্ছ না। তোমার ইচ্ছে নেই আমাকে নিজের করে নেওয়ার। সুফিয়ান বলল, আগামী 1 সপ্তাহে তোমার আব্বার সাথে কথা বলবো। এতদিন অপেক্ষা কেন? সুফিয়ান সময় নিয়ে বলল, কিছু দেনা পাওনা আছে, সেগুলো মিটিয়ে দিলে ঝামেলা শেষ। কিসের দেনা পাওনা? গ্রামের কিছু লোক আমার কাছে টাকা পাবে, কিছু বর্গা জমি আছে। আমার 4 জন খাস কৃষকের পারিশ্রমিক। কারো দেনা পাওনা পরিশোধ না করে পালাতে নেই। পালাবে মানে? সুফিয়ান হেসে বলল, আরে গাধা মেয়ে, তোমার আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবেন এটা আমার বিশ্বাস। তিনি চাইবেন তোমার ভাইদের মানাতে। যদিও তোমার ভাইয়েরা অবাধ্য, কখন কি করে বসে বলা যায় না। হয়তো তোমাকে নিয়ে পালাতেও হতে পারে। তখন পাওনাদাররা আমাকে পাবে না বলে অভিশাপ দেবে। নিশ্চয়ই অভিশাপ আমাদের ভালো থাকতে দেবে না। বুঝেছ তুমি? বুঝেছি, ফারদিনা নীরব কণ্ঠে জবাব দিল। সুফিয়ান চারদিকে তাকালো। বলল, এখন চলে যাও, তোমার ভাইয়েরা চলে আসবে। ঝিলমিল আজমাত আগে আগে হেঁটে যাচ্ছে। ফারদিনা ওদের থেকে কিছুটা পেছনে। যেতে যেতে কয়েকবার পেছনে তাকালো। প্রতিবার তার আশা ছিল সুফিয়ান বোধহয় তাকে দেখছে, কিন্তু না, সুফিয়ান পথে নেই, বাড়ির ভেতরে চলে গেছে। ফারদিনার কাছে বিষয়টি অসন্তোষ লাগল। সে এত রাতে ছুটে এসেছিল সুফিয়ানের জন্য, কিন্তু সুফিয়ান অন্য দিনের মতো আজ তার যাওয়ার পানে দেখছে না। ফারদিনা পথের মাঝে থমকে দাঁড়ায়, উদ্বেগ প্রকাশ করল। আজকাল ঝিলমিল এবং সুফিয়ানের অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অথচ বহিঃপ্রকাশ করতে পারছে না। ঝিলমিল দেখল ফারদিনা দাঁড়িয়ে আছে। ও বিরক্ত কণ্ঠে ডাকল ফারদিনাকে। ফারদিনা আর কিছু ভাবতে চাইল না, ঝিলমিলের সাথে হাঁটতে শুরু করল। ঝিলমিল ঘাড় হালকা ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করল, কি ভাবতেছোস?
ভাবছি সুফিয়ানের আদৌ আমাকে নিজের করে নেওয়ার ইচ্ছে আছে? সে আদৌ তোরে ভালোবাসে তো? তার চোখে মুখে না আছে তোকে পাওয়ার আকাঙ্ক্ষা, না আছে হারানোর ভয়। আজমাত বলল, আমার সুফিয়ানকে নিয়ে কোনো সন্দেহ নেই। সে ফারদিনাকে সত্যিই ভালোবাসে। আজ থেকে কিছুদিন আগে ফারদিনার দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছিল। সে তোমাকে ভালোবাসে। তবে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া উচিত, যাতে হারিয়ে না যায়। রাত গভীর। চাঁদ সাদা আলো ছড়াচ্ছে নীরবতার উপর। চারপাশে কুয়াশার মতো মৃদু আভা, বাতাসে ঠান্ডা ঝাপটা। গাছের পাতার হালকা কর্মর শব্দ শুধু শোনা যাচ্ছে, যেন রাতও নিস্তব্ধ নয়। মহল ঘরের জানালা দিয়ে ফেলে আসা চাঁদের আলো মেঝের উপর নরম ছায়া তৈরি করেছে। বাড়ির উঠোন থেকে পোষা কুকুরের ডাক ভেসে আসছে, সাথে পাখির নিঃশব্দ কিচিরমিচির শব্দ। গ্রামের রোশনি ধীরে ধীরে নিভে আসছে। শেষরাত যেন একান্তে ভেবেচিন্তে সব কিছুর সমাপন ঘটাচ্ছে, নতুন দিনের আগমনের অপেক্ষায়। ফারদিনা মহল ঘরের বারান্দায়। ঝিলমিল তখন বুদ্ধি দিয়েছে, তোর ভাইয়েরা খুঁজতে খুঁজতে মহল ঘরে আইব। সচরাচর তুই মহল ঘরে আসোস না, কিন্তু আজ তোর ঘুমাইতেছিল না তাই আইসোস। এইডা কবি। সাথে আমিও আসিলাম তোর সেবা করার লাইগা। ঝিলমিলের বুদ্ধিমতো ফারদিনা মহল ঘরেই বসে রইল। মিনিট 10 পর খাটের উপর উঠে শোয়। ঝিলমিলের কাজ আছে বলে কোথাও গেছে। ফারদিনা ওর জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিল ঘুম আর পরিপূর্ণ হয়নি। ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার আগেই আরিফ, সায়েম এবং রায়ান সহ কিছু অনুচারী মহল ঘরে হন্তদন্ত হয়ে ছুটে আসে। রায়ান বিদ্যুৎ গতিতে ছুটে এসেই ফারদিনার চুলের মুঠি ধরে শোয়া থেকে তুলে ওঠায়। কোনো কিছু না বলে ফারদিনার ডান গালে কষিয়ে থাপ্পড় বসায়। ফারদিনা ছিটকে খাটের কর্নারে পড়ে যায়। খাটের সাথে মাথা ঠুকল ফারদিনার, ফলে চুলের মধ্যের অংশ খানিকটা পরিমাণ কেটে যায়। সায়েম দ্বিতীয়বার তুলে বলল, সুফিয়ানের সাথে তোর সম্পর্ক আগেই সন্দেহ করেছিলাম। সুফিয়ান ভুল পথ দেখিয়েছে। তখনই আমরা তোকে ওর ঘর থেকে বের হতে দেখেছি, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করছিস। রাত্রি যাপন করিস পরপুরুষের সাথে। ছি, একটাবার আমাদের সম্মান সংস্কারের কথা ভাবলি না? ফারদিনাকে কোনো জবাব দিতে দিল না। তার গলা টিপে ধরে খাটের উপর শুইয়ে দেয়। ফারদিনার দম বন্ধ হয়ে আসছে, জিহ্বা বেরিয়ে আসছে। অনুচারীগুলো তাদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। রায়ান সায়েমকে সরিয়ে দিতে দিতে বলল, কি করছিস? মরে যাবে তো, ছাড় ওকে। রায়ান সায়েমকে সরিয়ে ফেলল। ফারদিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রায়ান ফারদিনাকে উঠে বসিয়ে দিল। ফারদিনার গলা ধরে ডাকল, ফারদিনা, চোখ খোল, কথা বল। ফারদিনা চোখ মেলল না, ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। ঢলে রায়ানের বুকে পড়ল। রায়ান ফারদিনার নাড়ি পর্যবেক্ষণ করে বলল, জ্ঞান হারিয়ে ফেলেছে। তুই অতিরিক্ত করে ফেলেছিস, সায়েমকে বলল। সায়েম রাগে ফেটে পড়ে বলল, মরুকো, কিন্তু এখন কি করবে? ওকে পাখির মতো উড়তে দিলে সব শেষ করে ফেলবে। সব কিছু শেষ হওয়ার আগেই কিছু করো। রায়ান সেকেন্ড কয়েক চুপ করে থাকল। এরপর গম্ভীর মুখে বলল, ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব। সেখানে বন্দি করে রাখব। দিনের আলো ফুটলেই গোপনে একজন হাকিমকে ডেকে ওর চিকিৎসা করাতে হবে। সুফিয়ান যদি জিজ্ঞেস করে ও কোথায়, তখন কি বলবে? ওর ব্যবস্থা পরে করছি। কৌশলে ওকে শেষ করতে হবে। ততদিন ফারদিনাকে বন্দি করে রাখতে হবে।